প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন থেকে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব আমাদের রাজশাহী বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে এবং সৃজনশীল অংশ নিয়ে। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে। তো প্রথমে আমরা একদম সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি লেনদেন সম্পর্কে আইডেন্টিফাই করার চেষ্টা করব, অর্থাৎ কোন লেনদেনটা বা কোন এন্ট্রিটা কোন লেনদেনকে বোঝানো হয়েছে, এটা মুনাফা নাকি মূলধন জাতীয় লেনদেন। প্রথমে আমরা সেটা একটু যদি দেখে নেই তাহলে পুরো প্রশ্নটা সলভ করা কিন্তু তোমার কাছে একদম খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখি প্রত্যেকটা লেনদেন সম্পর্কে। প্রথমে এপ্রিলের 1 তারিখে যে লেনদেনটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি ক্রয়, যখন আমরা মণিহারি ক্রয় করি, মণিহারি কিন্তু একটা আমাদের অন্যতম ব্যয় আমরা বলতে পারি। তাহলে এটা যেহেতু একটা ব্যয়কে বোঝানো হয়েছে এবং এই ব্যয়টা কিন্তু সাধারণত দেখো খুবই ছোট একটা পোর্শনের এবং সাধারণত একটা নির্দিষ্ট বছরকেই শুধুমাত্র এফেক্ট করবে বা শুধু নির্দিষ্ট বছরের জন্যই এটা অ্যাপ্লিকেবল, পরবর্তী বছরগুলোর জন্য নয়। তাহলে এই ব্যয়টাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে যে ব্যয়গুলো সাধারণত একটা নির্দিষ্ট বছরকে শুধুমাত্র এফেক্ট করবে সেটাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। তারপর আমরা চলে যাচ্ছি এপ্রিলের 5 তারিখ, পুরাতন শোকেস মেরামত করা হলো। দেখো এখানে যেহেতু বলেছে পুরাতন শোকেস, তার মানে পুরাতন কোনো সম্পত্তি যদি মেরামত করা হয় সেই পুরাতন সম্পত্তির মেরামত বাবদ যতটুকু খরচ হয় সেই মেরামতকেও কিন্তু আমরা বলতে পারি ব্যয়, এবং এটা কিন্তু অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে এই মেরামত ব্যয়টাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। এরপর আমরা চলে যাচ্ছি এপ্রিলের 10 তারিখ, বগুড়া থেকে ঢাকায় ব্যবসায় স্থানান্তর ব্যয়। আমরা কিন্তু গত প্রশ্নটাতেই বলেছি যখনই আমাদের ব্যবসায় স্থানান্তর ব্যয় থাকবে সেই ব্যবসায় স্থানান্তর ব্যয় দেখা মাত্রই আমরা সেটাকে চোখ বন্ধ করে লিখে দিতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে আর তোমার কোনো কিচ্ছু ভাবতে হবে না, ব্যবসায় স্থানান্তর ব্যয় থাকা মানেই সেটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং শুধু ব্যবসায় স্থানান্তর ব্যয় না, যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে গবেষণা ব্যয় তাহলে সেই গবেষণা ব্যয়টাও কিন্তু চলে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। যেমন আমাদের এপ্রিল মাসের 22 তারিখে বলা হয়েছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়, এটার মতো ঠিক তেমনি গবেষণা ব্যয়ও কিন্তু আমাদের চোখ বন্ধ করে আমরা লিখতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে গবেষণা ব্যয়টাও হয়ে গেল পাশাপাশি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবার চলে যাচ্ছি এপ্রিল 13 তারিখ, এখানে বলছে নতুন যন্ত্রপাতি ক্রয়। যখন আমরা কোনো যন্ত্রপাতি ক্রয় করি সেই যন্ত্রপাতিটা কি একটা সম্পত্তিকে নির্দেশ করে, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা নতুন করে সম্পত্তি ক্রয় করা হলো। তাহলে যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি যেটা দীর্ঘমেয়াদী আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ হবে বা দীর্ঘমেয়াদী আমাদেরকে সেটার উপযোগিতা দিবে, সেই ধরনের লেনদেনগুলোকে আমরা সাধারণত মূলধন জাতীয় লেনদেন বলে থাকি। এখন যেহেতু এটা একটা সম্পত্তি ক্রয়কে বোঝানো হয়েছে তাই আমরা অবশ্যই এটাকে বলবো মূলধন জাতীয় ব্যয়। তাহলে যখন কোনো সম্পত্তি ক্রয় করা হবে সেটাকে আমরা সাধারণত বলে থাকি মূলধন জাতীয় ব্যয়। এরপর তাহলে চলে যাচ্ছি পরবর্তী লেনদেন এপ্রিল 15, এখানে বলছে নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। দেখো এখানে 13 তারিখে যে যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছে ঠিক সেটারই সংস্থাপন ব্যয় এখানে হলো। তাহলে তুমি যদি কোনো সম্পদ ক্রয় করো এবং সেই সম্পদের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ জড়িত থাকে সেই আনুষঙ্গিক খরচগুলোকেও কিন্তু আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয় কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। এখানে প্রথমটা অর্থাৎ 13 তারিখের যেটা সেটাও মূলধন জাতীয় ব্যয়, আবার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ সংস্থাপন ব্যয় এটাকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। ওকে, তারপর চলে যাচ্ছি আমাদের এপ্রিল মাসের 17 তারিখ। দেখো এপ্রিল মাসের 17 তারিখে বলছে নতুন যন্ত্রপাতির আমদানি শুল্ক। দেখো এই তিনটা কিন্তু সিরিয়ালি হয়েছে, তাই না? প্রথমে আমরা নতুন যন্ত্রপাতিটা ক্রয় করেছি, তারপর সেই নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় হলো, এখন আবার নতুন যন্ত্রপাতিটা ক্রয় করার সময় যে আমদানি শুল্কগুলো
পরিশোধ করতে হয়, সেই আমদানি শুল্কগুলো আমরা এখন পরিশোধ করলাম। তাহলে এই তিনটাকেই আমরা একসাথে মূলধন জাতীয় ব্যয় বলতে পারি, কারণ তিনটাই আমাদের একটা সম্পদকে নির্দেশ করছে, সম্পদ ক্রয় করা হয়েছে, এবং আরেকটা নির্দেশ করেছে সম্পত্তি ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচকে। এরপর চলে যাচ্ছি এপ্রিলের 20 তারিখ, অফিসের জন্য প্রিন্টার ক্রয়। অফিসের জন্য প্রিন্টার ক্রয়। আচ্ছা দেখো, প্রিন্টার যখন ক্রয় করি, প্রিন্টারটাও কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পদকে নির্দেশ করছে। তাহলে আবার আমরা একটা সম্পত্তি ক্রয়কে দেখতে পাচ্ছি, তাই এটাও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, তারপর দেখো এপ্রিলের 22 তারিখ যেটা, সেটা কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি, এটা হবে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লেনদেন আমরা বুঝতে পারলাম কোনটা কোন লেনদেন। এখন আমরা চলে যাই আমাদের ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্নে বলছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আবার একটু আমরা রিপিট করি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে? যদি আমরা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের কোনো ব্যয় করে থাকি, অথবা বিজ্ঞাপন বাবদ যদি অধিক কোনো ব্যয় করে থাকি, সেটা সাধারণত আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপর যদি আমাদের ব্যবসায় স্থানান্তর ব্যয় বলা থাকে, ব্যবসায় স্থানান্তর খরচ বলা থাকে, সেটা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। এবং যদি আমাদের ব্যবসায় গবেষণা বাবদ কোনো খরচের কথা বলা থাকে, গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয়, তাহলে সেটা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি। একটা হচ্ছে এপ্রিলের 10 তারিখ ব্যবসায় স্থানান্তর ব্যয়, আরেকটা পেয়েছি এপ্রিলের 22 তারিখ গবেষণা ব্যয়। তাহলে দুইটা আমরা এখানে পাচ্ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। প্রথমটা হচ্ছে এপ্রিলের 10 ব্যবসায় স্থানান্তর ব্যয় 30,000 টাকা, এপ্রিলের 22 নতুন পণ্যের গবেষণা ব্যয় 25,000 টাকা। তাহলে দেখো, দুইটা যদি আমরা যোগ করে ফেলি, তাহলে টোটাল কত পেয়ে যাচ্ছি? 55,000 টাকা। এই 55,000 টাকা হচ্ছে আমাদের টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। এখানে বলা হচ্ছে এপ্রিল মাসের মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, দুইটা বিষয়কে একসাথে দেখাতে বলা হয়েছে, একটা মূলধন জাতীয় ব্যয় আর একটা মুনাফা জাতীয় ব্যয়। তো এরকম যখন প্রশ্ন বলা থাকবে, তখন আমরা চেষ্টা করব একটা ছকের মধ্যেই দুইটাকে দেখাতে। একটা ছকের মধ্যেই প্রথম পোর্শনটা থাকবে, প্রথমে যেটা বের করতে বলা হবে সেটা, অর্থাৎ এখানে মূলধন জাতীয় ব্যয় বের করতে বলা হয়েছে, তাই প্রথম পোর্শনে আমরা মূলধন জাতীয় ব্যয়টাকে নির্ণয় করব, এবং দ্বিতীয় যে পোর্শন, সেখানে আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়। এখন কথা হচ্ছে, যেহেতু প্রথমে মূলধন জাতীয় ব্যয় বের করতে বলা হয়েছে, তাহলে প্রথমে আমরা এখান থেকে একটু সার্চ করি কোন কোন লেনদেনটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো সেটা বুঝে ফেলেছি। তো প্রথমে দেখো, এই যে এখানে বলা আছে এপ্রিলের 13 নতুন যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি বাবদ যত আনুষঙ্গিক খরচ আছে সেগুলোকে আমরা মোটামুটি বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে যন্ত্রপাতি ক্রয়, এটা একটা সম্পত্তি ক্রয়, তাই এটা মূলধন জাতীয় ব্যয় হবে। তারপর এপ্রিলের 15 ওই সেম যন্ত্রপাতি বাবদ আমাদের সংস্থাপন ব্যয় হয়েছে, তার মানে এটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়। তারপর আছে এপ্রিলের 17 নতুন যন্ত্রপাতির আমদানি শুল্ক। দেখো, এটা কিন্তু ওই সেম যন্ত্রপাতিটাকে বোঝানো হয়েছে, বা সেই যন্ত্রপাতিটাকে বোঝানো হয়েছে, তাই এটাও কি হবে? আমাদের মূলধন জাতীয় ব্যয় হবে। তারপর এপ্রিলের 20 অফিসের জন্য প্রিন্টার ক্রয়। দেখো, এখানে আরেকটা নতুন সম্পত্তি ক্রয়ের কথা বলা হয়েছে, তাই যেহেতু এটা নতুন সম্পদ ক্রয়ের কথা বলছে, এটাও আমাদের কি হবে? মূলধন জাতীয় ব্যয় হবে। চারটাই সিরিয়ালে আছে, আমরা সিরিয়ালেই লিখে দিব। তাহলে যেহেতু মূলধন জাতীয় ব্যয় প্রথমে বলছে, আমরা অবশ্যই এখানে মূলধন জাতীয় ব্যয়ের প্রথমে হেডিংটা দিব। যেহেতু দুইটা আলাদা আলাদা বের করছি, অবশ্যই এখানে হেডিংটা ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করছি মূলধন জাতীয় ব্যয়, আমরা এখানে সিরিয়ালি 4টা তারিখ লিখব। এপ্রিলের 13 নতুন যন্ত্রপাতি ক্রয় 5 লক্ষ টাকা, এপ্রিল 15 নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 5,000 টাকা, এপ্রিল 17 নতুন যন্ত্রপাতির আমদানি শুল্ক 2500 টাকা, এবং এপ্রিল 20 অফিসের জন্য প্রিন্টার ক্রয়
15,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করি, দেখো 5,22,500 টাকা। তাহলে 5,22,500 টাকা আমরা পেয়ে যাচ্ছি মোট মূলধন জাতীয় ব্যয় হিসেবে। এখন আমরা তারপরে আবার প্রশ্নে ফিরে যাই এবং আমাদের প্রশ্নে পরবর্তী পোর্শনে বলেছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে। তাহলে এখন আমরা একটু খুঁজি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিলের 5 তারিখে বলা হয়েছে মেরামত ব্যয়। মেরামত ব্যয়টা অবশ্যই একটা ব্যয়, সো এটা একটা মুনাফা জাতীয় ব্যয় হবে। আচ্ছা, আর কি কি আছে এখানে? আরেকটা আছে এপ্রিলের 1 একদম শুরুতে, সেটা বলা আছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। তাহলে মণিহারি দ্রব্যাদি ক্রয় এবং মেরামত এই দুইটাই কি ব্যয়, এবং এই দুইটাই হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। দেখো প্রশ্নের মধ্যে বাকি যে লেনদেনগুলো আছে তার মধ্যে আর কোনোটাই কিন্তু মুনাফা জাতীয় ব্যয় নয়। তাহলে আমরা দুইটা মুনাফা জাতীয় ব্যয় পেয়েছি, একটা হচ্ছে এপ্রিলের 1 এবং আরেকটা হচ্ছে এপ্রিলের 5। তাহলে দেখো আমরা যেহেতু মুনাফা জাতীয় ব্যয় বের করছি, অবশ্যই এখানে একটা হেডিং ইউজ করব মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এপ্রিলের 1 তারিখে আমরা পেয়ে যাচ্ছি মণিহারি ক্রয় 1000 টাকা, এপ্রিলের 5-এ আমরা পেয়ে যাচ্ছি মেরামত ব্যয় 2000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই, টোটাল 3000 টাকা আমরা পেয়ে যাচ্ছি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। ঠিক আছে, তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা পেয়ে যাচ্ছি 5,22,500 আর মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাচ্ছি 3000 টাকা। এখন যেহেতু দুইটা আলাদা আলাদা পরিমাণ বের করতে বলা হয়েছে, তাই আমরা দুইটাকেই ব্যালেন্স করে দিব। যখন বলা হবে মুনাফা জাতীয় ব্যয় বের করো বা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এরকম শুধুমাত্র পরিমাণের কথা যদি বলা থাকে তাহলে অবশ্যই সেটা বের করার পর আমরা এভাবে ব্যালেন্সিং করে দিব। আর যদি মোট অংশ বের করতে বলে তাহলে দুইটা যোগ করে একসাথে দেখাবো, যদি বলে পার্থক্য বের করো তখন দুইটাকে বিয়োগ করে দেখাবো। এটা অবশ্যই আমরা প্রশ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা লিখব। যেহেতু এখানে আমাদের বলা হয়েছিল মোট পরিমাণ, এখানে দুইটারই পরিমাণ বের করো, তাই এখানে আমরা দুইটার পরিমাণ আলাদা আলাদাভাবে বের করেছি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলছে বিশেষ কারণে যন্ত্রপাতিটি 5,25,000 টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় অথবা ক্ষতি পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো যদি আমরা এখন এই যন্ত্রপাতিটা অর্থাৎ এই যে নতুন যে যন্ত্রপাতিটা ক্রয় করেছিলাম, এখন সেই যন্ত্রপাতিটা যদি আমরা বিক্রয় করে দিই কোনো কারণে, যদি বিক্রয় করতে হয় সেক্ষেত্রে আমরা যদি 5,25,000 টাকায় বিক্রি করি তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে এবং মূলধন জাতীয় আয় বা ক্ষতি কত হবে সেই পরিমাণটা এখানে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে বুঝতে পারলাম। এখন আমরা আসি মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা এবং মূলধন জাতীয় আয় ব্যয় কোনটা সেই হিসাবের মধ্যে। আচ্ছা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা হবে? যখন আমরা কোনো কিছু বিক্রয় বাবদ একটা অংশ পাবো বা একটা টাকা পাবো, সেই পাওয়া বাবদ অংশটাকে আমরা বলে থাকি প্রাপ্তি। যেমন আমাদের এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে যন্ত্রপাতি বিক্রয় বাবদ আমরা 5,25,000 টাকা পেয়েছি বা বিক্রয় করেছি 5,25,000 টাকা দিয়ে। তাহলে দেখো এই 5,25,000 টাকাই হবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, এখন আয় কোনটা হবে? আয় হবে আমরা এই যে বিক্রয় করে যতটুকু পেয়েছি এবং বিক্রয় করার আগে আমাদের সেই যন্ত্রপাতি বাবদ যতটুকু খরচ হয়েছিল সেই দুইটার যে পার্থক্যটা, অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা সেই মেশিন থেকে কতটুকু পরিমাণ লাভ করতে পারলাম বা কতটুকু পরিমাণ আয় করতে পারলাম, সেই অংশটাকে আমরা বলে থাকি মুনাফা, মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় আমরা কিভাবে বের করব? সেই মেশিনের বিক্রয় মূল্য থেকে যদি আমরা আমাদের ওই ক্রয় মূল্য বাবদ যত খরচ হয়েছিল, ক্রয় বাবদ যত খরচ হয়েছিল সেই অংশটাকে যদি মাইনাস করে দেই তাহলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাই হচ্ছে আমাদের আয় অথবা লাভের অংশ, অর্থাৎ মূলধন জাতীয়
আয়। তাহলে প্রাপ্তি মানে হচ্ছে টোটাল যতটুকু টাকা দিয়ে বিক্রি করেছি সেই পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবং যদি বলা হয় মূলধন জাতীয় আয় বের করো, তখন আমরা কি করব, আমাদের বিক্রয় মূল্য থেকে যদি আমরা আনুষঙ্গিক সকল খরচ এবং ক্রয় মূল্য যদি বাদ দিয়ে দিই, যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। এবার তাহলে আমরা আমাদের অ্যান্সারটাতে চলে যাই, আমরা দেখি কিভাবে আমরা এই অ্যান্সারটা বের করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তি, যেহেতু বিক্রয় মূল্যের পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তাই আমরা এখানে লিখলাম 5,25,000 মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে। তারপর আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় আমরা কিভাবে বের করব, প্রথমে বিক্রয় মূল্য লিখব 5,25,000। এখন এই বিক্রয় মূল্য থেকে সেই যন্ত্রপাতির যত খরচ হয়েছিল, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি রিলেটেড যত আনুষঙ্গিক খরচ আছে, প্রত্যেকটা খরচ যদি আমরা মাইনাস করে দেই, তাহলেই আমরা আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে দেখো, এখানে প্রথমে যন্ত্রপাতি ক্রয় করেছিলাম 5 লাখ টাকা, তারপর নতুন যন্ত্রপাতির জন্য একটা সংস্থাপন ব্যয় হয়েছিল 5,000 টাকা, এবং তারপর নতুন যন্ত্রপাতির আমদানি শুল্ক বাবদ খরচ হয়েছিল 2,500 টাকা। তাহলে যদি আমরা তিনটা একসাথে যোগ করি, তাহলে দেখো টোটাল আমাদের যন্ত্রপাতির ক্রয় মূল্য বাবদ খরচ হয়েছে 5,07,500 টাকা। এবার আমরা যদি এই 5,25,000 অর্থাৎ যন্ত্রপাতির বিক্রয় মূল্য থেকে আমাদের এই 5,07,500 টাকাকে বিয়োগ করে দেই, তাহলে এই যে টোটাল আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 17,500 টাকা। তাহলে এই যে পার্থক্য, যেটা এই পার্থক্যের পরিমাণটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে আবার একটু আমরা রিপিট করছি। তো প্রথমে আমরা এখানে যেই পোর্শনটা দেখলাম, সেখানে আমরা বের করেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, সেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো। তারপর আমরা একটা পোর্শনে বা একটা ছকের মধ্যে দুইটা পোর্শন আলাদা আলাদাভাবে বের করেছি। একটা বের করেছি মূলধন জাতীয় ব্যয় এবং আরেকটা বের করেছি মুনাফা জাতীয় ব্যয়। তারপরে থার্ডে আমরা যেটা বের করেছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখেছি একটা যন্ত্রপাতির বিক্রয় বাবদ আমরা যেই মূলধন জাতীয় প্রাপ্তি ঘটে অথবা যেই মূলধন জাতীয় আয় ঘটে, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই পোর্শনটা। তাহলে এখানে আমরা তিনটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে দেখেছি। আশা করছি এই পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।